ভারতের ইতিহাসের সবচেয়ে আইকনিক কণ্ঠস্বর, মানে যে গলার আওয়াজ শুনলে আজও মানুষ থমকে দাঁড়ায়, সেই কণ্ঠস্বরকে একদিন একটা রেডিও স্টেশন থেকে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, মানে ভাবা যায়, বলা হয়েছিল গলাটা নাকি শোনার অযোগ্য। একদম তাই। আর শুধু রেডিও নয়, যিনি পরে পুরো উপমহাদেশের রূপলী পর্দার একছত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছিলেন, তাকে ক্যারিয়ারের শুরুতে একের পর এক স্টুডিও থেকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ পরিচালকদের মনে হয়েছিল তার চেহারা নাকি হিরোদের মতো নয়, তাই তো? রাইট। আর তার উচ্চতা নাকি বড্ড বেমানান। তো আজকের এই গভীর আলোচনায় আমাদের হাতে দারুণ একটা সোর্স আছে, শূন্য থেকে শাহেনশাহ নামের একটা স্ক্রিপ্ট। আর এটা শুরুই হয়েছে এই চরম বৈপরীত্যের জায়গাটা থেকে। স্ক্রিপ্টটা কিন্তু আসলেই খুব পাওয়ারফুল। তবে আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্য কিন্তু স্রেফ কোনো উইকিপিডিয়া পেজ পড়ে শোনানো নয়। না না, একেবারেই না। আমরা সবাই জানি তিনি কে, অমিতাভ বচ্চন। কিন্তু আমরা যেটা বুঝতে চাই সেটা হলো একদম চূড়ান্ত ব্যর্থতা, মানে আক্ষরিক অর্থে ধ্বংসের মুখ থেকে একটা মানুষ কিভাবে ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসতে পারে। রাইট, এই যে ঘুরে দাঁড়ানোর মানসিকতা, বা ধরুন যাকে বলে অ্যানাটমি অফ রেজিলিয়েন্স, আমরা আজকে ঠিক সেটাই ব্যবচ্ছেদ করে দেখব। ঠিক। তো চলুন শুরু থেকেই ব্যাপারটা একটু খুলে দেখা যাক। আমরা জানি 1942 সালে এলাহাবাদে তার জন্ম। বাবা হরিবংশ রায় বচ্চন ছিলেন খুবই বিখ্যাত একজন কবি। হ্যাঁ, একদম অভিজাত আর সাহিত্যিক একটা পরিবার। কিন্তু এমন পরিবারে জন্মেও অমিতাভ ছিলেন একেবারেই চুপচাপ, লাজুক, মানে অন্যদের চেয়ে বেশ আলাদা। কিন্তু আসল ধাক্কাটা আসে যখন তিনি নিজের স্বপ্ন পূরণের জন্য মুম্বাইয়ে পা রাখেন। ও, মুম্বাইয়ের সেই দিনগুলো, মানে সোর্স মেটেরিয়াল পড়লে সত্যি গায়ে কাটা দেয়। একদম। হাতে কোনো টাকা নেই, কাজ নেই, দিনের পর দিন বন্ধুর বাড়িতে পড়ে থাকা, এমনকি মেরিন ড্রাইভের বেঞ্চে বা রাস্তায় রাত কাটানো। ভাবা যায়। কিন্তু জানেন, দারিদ্র বা ক্ষুধার চেয়েও এখানে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ভাবায় তা হলো ওই প্রত্যাখ্যানের ধরনটা। ওই যে অল ইন্ডিয়া রেডিও তাকে বাদ দিল তার ব্যারিটোন কণ্ঠস্বরের জন্য। হ্যাঁ, আর সিনেমায় বলা হলো খুব লম্বা, ফেস ঠিক না। রাইট। আমি এই জায়গাটাতে একটু থামতে চাই। ধরুন কাউকে যদি বলা হয় যে তার অভিনয় ঘাটতি আছে, তাহলে সে হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে সেটা শুধরে নিতে পারে। প্র্যাকটিস করে ঠিক করা যায়। কিন্তু যখন সমাজ কোনো মানুষের জন্মগত শারীরিক বৈশিষ্ট্যকেই, মানে যেটা সে বদলাতে পারবে না, সেটাকেই তার সবচেয়ে বড় অযোগ্যতা বলে রায় দেয়, তখন একটা মানুষ কিভাবে নিজের ওপর বিশ্বাস ধরে রাখে? এটা আসলেই খুব কঠিন একটা জায়গা। এটা তো অনেকটা মোজার্টকে এটা বলার মতো যে ভাই, সঙ্গীতে আপনার কোনো কান নেই। দারুণ একটা উদাহরণ দিয়েছেন। এখানকার সবচেয়ে চমকপ্রদ মনস্তাত্ত্বিক বিষয়টা হলো সমাজ বা কোনো সিস্টেম সাধারণত সেই জিনিসগুলোকেই শুরুতে রিজেক্ট করে যা তাদের চেনা ছকের বাইরে থাকে। চেনা ছক বলতে ওই সময়ের বলিউডের হিরোদের কথা বলছেন? একদম। 60 বা 70-এর দশকের শুরুর দিকে বলিউডের রোম্যান্টিক হিরোদের একটা নির্দিষ্ট ছাঁচ ছিল। মানে ধরুন রাজেশ খান্নার মতো নরম রোম্যান্টিক একটা ইমেজ। সুমধুর কণ্ঠ, হাসি খুশি চেহারা। রাইট। সেই প্রতিষ্ঠিত কাঠামোর ভেতরে অমিতাভের ওই অস্বাভাবিক উচ্চতা বা ভারী ব্যারিকন কণ্ঠস্বর কিন্তু আসলে কোনো ত্রুটি ছিল না। তাহলে কি ছিল? সেগুলো কেবল তৎকালীন সেই চেনা অ্যালগোরিদমে পড়ছিল না। যখন কোনো প্রতিভা প্রচলিত কাঠামোর বাইরে থাকে, তখন সিস্টেম তাকে হুমকি বা আনফিট হিসেবেই দেখে। আচ্ছা, তার মানে ওই রিজেকশনগুলো আসলে তার অযোগ্যতা প্রমাণ করে না? একদমই না। আর এই ক্রমাগত প্রত্যাখ্যান যে কোনো সাধারণ মানুষকে শেষ করে দিতে পারত। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি হয়তো অবচেতনভাবেই ওই ত্রুটিগুলোকেই নিজের শক্তিতে পরিণত করার প্রস্তুতি নিচ্ছিলেন। ওয়াও! তার মানে তিনি নিজেকে ওই রোম্যান্টিক ছাঁচে ফেলার চেষ্টা করেননি, বরং তিনি সময়টাকেই নিজের ছাঁচে ঢেলে সাজানোর জন্য তৈরি হচ্ছিলেন। ঠিক তাই। তিনি অপেক্ষা করছিলেন এমন একটা সময়ের যখন সমাজ তার এই কাঠামোহীনতাকে গ্রহণ করতে বাধ্য হবে। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। সময়টা 1973 সাল। সিনেমাটির নাম জঞ্জির বা জাঞ্জির। এই একটা সিনেমা পুরো উপমহাদেশের সাংস্কৃতিক দৃশ্যপট বদলে দিল। একদম। জন্ম হলো এক নতুন হিরোর, রাগী, গম্ভীর, খুব বেশি কথা না বলা আর প্রচন্ড শক্তিশালী, যাকে আমরা বলি অ্যাংরি ইয়াং ম্যান। এরপর তো দিওয়ার, শোলে, ডন, একের পর এক হিট। তিনি তো আর শুধু একজন অভিনেতা থাকলেন না। না, তিনি নিজেই একটা যুগ হয়ে উঠলেন। কিন্তু এই জায়গাটাতে আমার মাথায় একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? ওই যে মুম্বাইয়ের রাস্তায় রাত কাটানো, সেই তীব্র প্রত্যাখ্যান আর ক্ষুধার দিনগুলো, সেগুলোই কি ক্যামেরার সামনের ওই রাগী যুবক চরিত্রটাকে এতটা জীবন্ত করে তুলেছিল? মানে তার ব্যক্তিগত হতাশার জায়গা থেকে? হ্যাঁ। ওই ক্ষোভটা কি শুধু স্ক্রিপ্টের পাতায় লেখা ছিল, নাকি তার শেকড় ওই বেকারত্বের বাস্তব জীবনের হতাশার মধ্যেই পোতা ছিল? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। আমরা যদি একে একটু বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তাহলে এর উত্তরটা লুকিয়ে আছে ওই সময়কার আর্থসামাজিক অবস্থার মধ্যে। 70-এর দশকের ভারতবর্ষ। একদম। 70-এর দশকের দিকে তাকালে দেখব সাধারণ মানুষের ভেতরেও তখন সিস্টেমের প্রতি, বেকারত্ব আর দুর্নীতির প্রতি একটা গভীর চাপা ক্ষোভ জমা হচ্ছিল। হ্যাঁ, স্বাধীনতার পর মানুষ যে স্বপ্নগুলো দেখেছিল সেগুলো তখন ভাঙতে শুরু করেছে। রাইট। তরুণেরা প্রচন্ড হতাশ ছিল। আর ঠিক এই যুগ সন্ধিক্ষণেই অমিতাভের ব্যক্তিগত জীবনের সংগ্রাম, রাস্তায় রাত কাটানোর অভিজ্ঞতা আর পর্দার চরিত্রে সেই সিস্টেম বিরোধী ক্ষোভ, এই সব কিছুর দারুণ একটা মনস্তাত্ত্বিক মেলবন্ধন ঘটে। মানুষ যখন তাকে পর্দায় দেখত, তারা শুধু একজন হিরোকে দেখত না। একদম না। তারা যেন নিজেদের ভেতরের জমে থাকা বারুদেরই একটা প্রতিচ্ছবি দেখতে পেত। তার মানে যেই ভারী গলাকে একদিন রেডিও রিজেক্ট করেছিল,
সেটাই তখন একটা গোটা প্রজন্মের প্রতিবাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হয়ে উঠল। ঠিক, ব্যক্তিগত স্তরের হতাশা আর সামষ্টিক স্তরের হতাশা যখন একসাথে মেশে, তখনই আসলে এমন আইকনিক ইমেজের জন্ম হয়। সিরিয়াসলি, এই বিশ্লেষণটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। এরপর তো তিনি সাফল্যের একদম শিখরে পৌঁছে গেলেন, কেউ তাকে আটকাতে পারছিল না। কিন্তু এরপরই আসে সেই ভয়ঙ্কর সময়টা। হ্যাঁ, এই স্ক্রিপ্টের সবচেয়ে বড় বাঁকটা আসে ঠিক এরপরেই। ভাগ্য তার সবচেয়ে নিষ্ঠুর খেলাটা খেলতে শুরু করলো, একবার নয়, পরপর দুবার। 1882 সালের সেই কুলি সিনেমার সেটের দুর্ঘটনা। একটা সাধারণ ফাইট সিন শুট করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, জীবন মৃত্যুর লড়াই। মানে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে পুরো দেশের মানুষ তার জন্য কাঁদছিল। মন্দিরে মন্দিরে প্রার্থনা হচ্ছিল। রাইট। আর কয়েকদিন পর অনেকটা অলৌকিকভাবেই তিনি ফিরে এলেন। এই শারীরিক আঘাত কিন্তু তাকে মানুষের হৃদয়ের একেবারে সিংহাসনে বসিয়ে দিল, মানুষের অনেক কাছাকাছি নিয়ে গেল তাকে। একদম। কিন্তু এরপরই আসে তার জীবনের আসল পতন, যা শারীরিক নয় বরং আর্থিক। 90-এর দশকে এসে তার কোম্পানি ABCL পুরোপুরি ভেঙে পড়ল। ঋণের দায়ে তিনি আক্ষরিক অর্থেই দেউলিয়া হয়ে গেলেন। হ্যাঁ, পাওনাদাররা তার বাড়ির সামনে ভিড় করতে শুরু করলো, এমনকি তার বিখ্যাত বাড়ি প্রতীক্ষা পর্যন্ত বিক্রি হওয়ার উপক্রম। এক সময় রাজাধিরাজ একেবারে শূন্যের কোঠায় নেমে এলেন। আমি যদি একটা উপমা দিই, ধরুন এটা অনেকটা একটা বিশাল গগনচুম্বী অট্টালিকা তৈরি করার পর তার নিজের ভারেই সেই ভিত্তিপ্রস্তর ধসে পড়ার মতো অবস্থা। এই দুই ধরনের পতনের তুলনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে একটা শারীরিক আর একটা আর্থিক। হ্যাঁ, আর ঠিক এই জায়গাটাতেই আমি আপনাকে একটু পুশব্যাক করতে চাই। মানে এটা কি অদ্ভুত নয়? কোন বিষয়টা? এই যে একটা মারাত্মক শারীরিক দুর্ঘটনা তাকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে গেল, মানুষ তার দুর্বলতার সাথে একাত্ম হলো। কিন্তু একটা আর্থিক বিপর্যয়, যেখানে তার জীবনের কোনো শারীরিক ঝুঁকি ছিল না, সেটাই তাকে সামাজিকভাবে প্রায় একঘরে করে দিল। কেন? শারীরিক আঘাত আনলো ভালোবাসা, আর আর্থিক ব্যর্থতা আনলো চূড়ান্ত বিচ্ছিন্নতা। এটি আসলেই মানব চরিত্রের একটা অদ্ভুত দিক। আমরা যখন কাউকে শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ দেখি, তখন আমাদের ভেতরকার আদিম মানবীয় সহানুভূতি খুব দ্রুত কাজ করে। কারণ অসুস্থতা তো যে কারোর হতে পারে, তাই না? রাইট। সেখানে মানুষ প্রকৃতির কাছে অসহায়। কিন্তু আর্থিক ব্যর্থতা, বিশেষ করে বিশাল কোনো কর্পোরেট পতন বা দেউলিয়া হওয়ার ঘটনা, সমাজ তখন সেটাকে ব্যক্তির অযোগ্যতা হিসেবে বিচার করে। আচ্ছা, মানে মানুষ ভাবে যে এটা তার নিজেরই ভুলের শাস্তি। একদম তাই। মানুষ মনে করে এই পতনের দায়ভার পুরোপুরি ওই মানুষটার, আর তাই আর্থিক ব্যর্থতা সহানুভূতির বদলে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়। চরম একটা বিচ্ছিন্নতা। হ্যাঁ, এত বড় উচ্চতা থেকে যখন কেউ একেবারে মাটিতে আছড়ে পড়ে, তখন সেই পতনের মানসিক ট্রমা সামলানো কিন্তু শারীরিক ট্রমা সামলানোর চেয়ে বহু গুণ বেশি কঠিন। কারণ শারীরিক বিপদে পুরো দেশ পাশে দাঁড়ায়, কিন্তু আর্থিক বিপদে চারপাশের চেনা মানুষগুলোই সবার আগে মুখ ফিরিয়ে নেয়। চীনা মানুষগুলোর মুখ ফিরিয়ে নেওয়া, এটা কত বড় একটা ধাক্কা। আর এই একঘরে অবস্থার কারণেই হয়তো ফিরে আসার রাস্তাটা এত কঠিন হয়ে দাঁড়ায়। একদম। তো যখন একজন সুপারস্টারের দেয়ালে পিঠ ঠেকে যায়, চারপাশে আর কোনো রাস্তা খোলা থাকে না, তখন ফিরে আসার জন্য তাকে সম্ভবত নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে বিসর্জন দিতে হয়, তার ইগো বা অহংকার। রাইট। আমরা আমাদের সোর্সের একদম শেষ অংশে দেখতে পাচ্ছি 2000 সালে তিনি একটা টেলিভিশন শো দিয়ে নতুন করে সব শুরু করেন, কৌন বনেগা করোড়পতি বা KBC। আমাদের বুঝতে হবে সেই সময়ের প্রেক্ষাপটে এটা কতটা অভাবনীয় একটা সিদ্ধান্ত ছিল। একজন মেগাস্টার টিভিতে আসছেন। প্রচণ্ড সমালোচনার ঝড় উঠেছিল তখন। সবাই বলছিল এত বড় ফিল্ম স্টার এখন টিভিতে কুইজ শো হোস্ট করবেন, ক্যারিয়ার শেষ। হ্যাঁ, সমালোচকদের তো অভাব নেই। কিন্তু তিনি কান দিলেন না। তিনি প্রমাণ করলেন বয়স বা মাধ্যম এগুলো শুধু কিছু সংখ্যার শর্ত। কিন্তু আমার প্রশ্ন হলো, বলুন, যখন সবাই বলছিল টিভিতে আসা মানেই ক্যারিয়ার শেষ, তখন এই KBCতে যুক্ত হওয়াটা কি নিছক কোনো ডেসপিরেশন বা মরিয়া পদক্ষেপ ছিল, নাকি এটা ছিল নিখুঁত কোনো মাস্টার স্ট্রোক? এর উত্তরটা খুব সাদামাটা নয়। আমি বলবো এটা ছিল চরম ডেসপিরেশন থেকে জন্ম নেওয়া একটা দুর্দান্ত মাস্টার স্ট্রোক। আচ্ছা, কিভাবে? দেখুন, নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য সবার আগে নিজের ইগো ছাড়তে হয়। সিনেমার বড় পর্দা একজন সুপারস্টারকে একটা দূরবর্তী দেবতার মতো অনেক উঁচুতে বসিয়ে রাখে। হ্যাঁ, দর্শক নিচ থেকে অন্ধকার হলে বসে তাকে দেখে। রাইট। কিন্তু টেলিভিশন খুব অন্তরঙ্গ একটা মাধ্যম। এটা একজন তারকাকে সোজা মানুষের বসার ঘরে নিয়ে আসে। ও, বুঝতে পারছি। টিভিতে আসার মাধ্যমে তিনি তার সেই দূরবর্তী ইমেজ সচেতনভাবেই ভেঙে ফেললেন। তিনি আর রাগী যুবক থাকলেন না, তিনি পরিণত হলেন প্রতিটি মানুষের ঘরের একজন আপন বিনয়ী বয়স্ক মানুষের, যিনি সাধারণ মানুষকে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করছেন। একদম। এই ইগো বিসর্জন দেওয়ার মানসিকতাই তাকে রক্ষা করেছিল। ডেসপিরেশন তাকে কিনারায় ঠেলে দিয়েছিল ঠিকই, কিন্তু সেখান থেকে ঝাঁপ দিয়ে নতুন ডানা মেলার কৌশলটা ছিল তার মাস্টার স্ট্রোক। অসাধারণ। তিনি দেখিয়ে দিলেন যে ফেল হওয়া মানেই সব শেষ নয়, ফেল হওয়া মানে হলো নতুন করে নতুন নিয়মে খেলা শুরু করা। হ্যাঁ, পুরনো নিয়মে হারতে শুরু করলে খেলার নিয়মটাই বদলে ফেলতে হয়। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? পুরো সোর্স থেকে পাওয়া তথ্যগুলোকে যদি আমরা একসাথে করি, এই ঘুরে দাঁড়ানোর মূল শিক্ষাটা কিন্তু খুব পরিষ্কার। একদম। অল ইন্ডিয়া রেডিওর সেই চরম অপমানজনক প্রত্যাখ্যান থেকে শুরু করে মৃত্যুর মুখ থেকে ফেরা, আর সবশেষে ABCL এর দেউলিয়াত্ব থেকে টিভি স্ক্রিনের রাজত্ব কায়েম করা, এই পুরো যাত্রাটা প্রমাণ করে যে সাময়িক ব্যর্থতা কখনোই কারো চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করে দিতে পারে না। রাইট। আর এই কারণে এই আলোচনাটা শুধু বলিউডের কোনো তারকার জীবনে সীমাবদ্ধ থাকে না। আমাদের দৈনন্দিন জীবনেও যে কেউ কখনো না কখনো ওই অল ইন্ডিয়া রেডিও রিজেকশনের মতো প্রত্যাখ্যানের মুখোমুখি হয়। হ্যাঁ, হয়তো স্বপ্নের চাকরি না পাওয়া বা সমাজের চোখে আনফিট হওয়া,
আবার অনেকের জীবনে ABCL এর মতো পতনও আসে, যেখানে জমানো সব পুঁজি ধসে পড়ে। সেই জায়গা থেকে দেখলে এই গল্পটা আসলে যে কোনো চরম পরিস্থিতিতে টিকে থাকার একটা ম্যানুয়াল। একদম তাই। যখন চারপাশের সবাই আপনার কোনো বৈশিষ্ট্যকে দুর্বলতা বলে রায় দেয়, তখন চুপচাপ সেই দুর্বলতাকেই নিজের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করতে হয়। আর যখন সব ধসে পড়ে, তখন অতীত পরিচয়ের অহংকার ভুলে গিয়ে একেবারে শূন্য থেকে শুরু করতে হয়। ঠিক বলেছেন। ফিনিক্স পাখি তখনই নিজের ছাই থেকে আবার জন্ম নিতে পারে যখন সে প্রথমবার পুড়ে ছাই হয়ে যাওয়ার কষ্টটাকে মেনে নেয়। ব্যর্থতাকে পরবর্তী সাফল্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে হয়। ব্যর্থতাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা দারুণ বলেছেন। তো আজকের এই গভীর আলোচনা শেষে একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে। কি কথা? আমরা তো সবসময় সাফল্যের একটা নির্দিষ্ট চূড়া বা গন্তব্য নিয়ে মেতে থাকি। আমরা ভাবি একবার ওই চূড়ায় পৌঁছাতে পারলে সব শেষ। হ্যাঁ, মানুষের তো এটাই সাধারণ প্রবৃত্তি। কিন্তু এই পুরো যাত্রাটা দেখার পর মনে হচ্ছে হয়তো একজন সত্যিকারের লিজেন্ডের মাপকাঠি আদৌ এটা নয় যে তিনি প্রথমবারে ঠিক কত উঁচুতে উঠতে পেরেছিলেন। তাহলে মাপকাঠিটা কি? মাপকাঠিটা হয়তো এই যে সবকিছু হারিয়ে একেবারে শূন্যের মাটিতে আছড়ে পড়ার পরও তিনি ঠিক কতবার নতুন করে ডানা মেলার সাহস রাখেন। দারুণ একটা পয়েন্ট। তাহলে কি সফলতা মানে নির্দিষ্ট কোনো চূড়ায় গিয়ে বসে থাকা নয়, বরং বারবার হাজারবার ছাই থেকে ফিরে আসার এই অবিরাম প্রক্রিয়াই হলো আসল সফলতা? এই প্রশ্নটি আজ শ্রোতাদের ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি জীবনের শূন্যতার মুহূর্তগুলোতে এই ফিরে আসার গল্পটি নতুন করে ভাবনার খোরাক যোগাবে।